আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান কবির। আরএমজি সেক্টরে একটি ফ্যাক্টরিতে ফায়ার সেফটি অফিসার হিসেবে কর্মরত আছি। আজ আপনাদের মাঝে আসলাম অগ্নি নির্বাপন এবং ফায়ার সেফটি বিষয়ক কিছু কথা শেয়ার করতে। এক কথায় ফায়ার সেফটি বিষয়ক যে আইটেমগুলো আছে এগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে এবং এখান থেকে একটি ট্রেনিংয়ের আয়োজন করা হচ্ছে, যা আপনারা ট্রেনিংটি সম্পূর্ণভাবে গ্রহণ করবেন। ট্রেনিংটি হচ্ছে কি, মূল টপিক আমাদের কি, ফায়ার অ্যান্ড সেফটি। তাহলে শুরুতে আমরা যাই আগুন কি। যেহেতু ফায়ার মানে হচ্ছে আগুন, আমাদের প্রথমত জানতে হবে আগুন কি। আমাদের বাস্তব জীবনে বা দৈনন্দিন জীবনে আগুন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। আগুন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। যদি এক কথায় আগুন একটা মানুষের শত্রু। অনেকে বলে আগুন একটি মানুষের শত্রু। শত্রু হয় কখন? যখন আপনার আয়ত্তের বাইরে চলে যাবে তখন আগুন আপনার শত্রু হবে। যখন আগুন আপনার নিজের আয়ত্তে থাকবে, নিজের কন্ট্রোলে থাকবে, তখন হচ্ছে আপনার বন্ধু। একটি মানুষের জন্য আগুন সার্বক্ষণিক বন্ধু। যেমন আগুন ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। যদি আপনার সকালে রান্না না করতে পারেন আগুনের মাধ্যমে যদি রান্না করতে না পারেন, আপনার সারাদিন না খেয়ে থাকতে হবে। আগুন ছাড়া আপনি কোম্পানিতে কর্মরত অবস্থায় যদি আপনার বয়লার না চলে, যদি আপনার জেনারেটর না চলে, তাহলে আপনি কোম্পানিতে কর্মরত হিসাবে মানে সারাদিন কাটাতে পারবেন না। আপনাকে সারাদিন বসে বসে বেকার কাটাতে হবে। অতএব আগুন একটি মানুষের সার্বক্ষণিক বন্ধু। কিন্তু যদি আপনার কন্ট্রোলের বাইরে চলে যায় বা আপনার আয়ত্তের বাইরে চলে যায়, তখন আগুন আপনার হবে শত্রু। তাহলে আগুন আগুনের যে অধ্যায়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা চাই যে সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং জানবেন। তাহলে আমরা চলে যাই আগুন কি। এক কথা যদি কেউ জিজ্ঞাসা করে বা আমার প্রথমে জানতে হবে আগুন কি। আগুন হচ্ছে এক প্রকার শক্তি। আগুনের নির্দিষ্ট সংজ্ঞা আছে, যেমন একটি মানুষের সংজ্ঞা আছে, মানুষ ছেলে না মেয়ে। একটি বিল্ডিং এর সংজ্ঞা আছে, বিল্ডিংটি কয়তলা ভবন, কি বিল্ডিং কি ভবন। বিভিন্ন যে প্রতিটি জিনিসের প্রতিটি সংজ্ঞা আছে। যেমন ঠিক একই রকম ভাবে আগুনের নিজস্ব সংজ্ঞা আছে। আগুন কি? আগুন হচ্ছে এক প্রকার শক্তি। আগুনের সংজ্ঞা যদি আমরা জানতে যাই, আগুন হচ্ছে কি, তিনটি উপাদানের মাধ্যমে আগুনের সৃষ্টি হয়। তিনটি উপাদানের মাধ্যমে। আর একটি কি, রাসায়নিক বিক্রিয়া। তিনটি উপাদান কি কি? তিনটি উপাদানের মধ্যে আছে দাহ্য বস্তু বা জ্বালানি। যা জ্বলে তা হচ্ছে জ্বালানি। তিনটি উপাদান কি কি? এক নম্বর হচ্ছে দাহ্য বস্তু বা জ্বালানি। যা জ্বলে, আগুনের খাদ্য হিসাবে যা জ্বালানি আছে, যা জ্বলবে সেটাই হচ্ছে জ্বালানি। এর মধ্যে মানুষ হতে পারে, কোনো বিল্ডিং হতে পারে, কাঠ বাঁশ কাপড় ইত্যাদি। যা আগুন জ্বলবে সেটা জ্বালানি। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি, পরিমিত তাপ। আগুন জ্বলার মতো বা আগুন ধরার মতো পরিমিত তাপের দরকার হয়। আমি যেখানে বসে আছি এটা হচ্ছে স্বাভাবিক তাপ। এটা হচ্ছে স্বাভাবিক তাপ। এর চাইতে তাপটা একটু বেশি হতে হবে আগুন জ্বলার মতো পরিবেশ অনুযায়ী। সেটা হচ্ছে পরিমিত তাপ। তিন নাম্বারটা হচ্ছে কি, অক্সিজেন বা বাতাস। আগুন জ্বলার মতো নির্দিষ্ট পরিমাণ বাতাস থাকতে হবে বা ওই জায়গাতে অক্সিজেন থাকতে হবে। তিনটি গেল। আর একটি হচ্ছে কি, অবিচ্ছিন্ন রাসায়নিক সংযোগ। তিনটি যখন একত্রিত হবে তখন একটি রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি হবে, যার ফলে কি হবে, আগুনের সৃষ্টি হবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে জ্বালানি, অক্সিজেন এবং পরিমিত তাপ, তিনটি উপাদানের সমন্বয়ে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে আগুন বলে, এক কথায়। এবার আসেন অগ্নি প্রজ্বলন নীতি। আমি আগেই বলেছি যে আগুন জ্বলতে তিনটি উপাদানের প্রয়োজন হয়, তা হচ্ছে দাহ্য বস্তু, অক্সিজেন এবং পরিমিত তাপ। আমরা পরবর্তী ধাপে আসি। যখনই তিনটি উপাদানের সংযোগে রাসায়নিক বিক্রিয়া ঘটবে তখনই আগুন জ্বলবে, নচেত নয়। আর যখন পর্যন্ত উপরে লিখিত উপরে লিখিত তিনটি উপাদান বিরতিহীন রাসায়নিক বিক্রিয়া প্রজ্বলনে বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলতে থাকবে। ইহাই অগ্নি প্রজ্বলন নীতি। মানে এক কথায় বলতে পারি আমরা, যতক্ষণ এই তিনটি উপাদান একত্রিত থাকবে ততক্ষণ আগুন জ্বলতেই থাকবে। কোনো কারণে যদি আমি তিনটি উপাদানের মাধ্যম থেকে একটি উপাদান সরিয়ে দেই, তাহলে আগুন আপনা আপনি নিভে যাবে। যেমন বলতে পারি, যদি আমি আগুন জ্বলন্ত অবস্থায় আছে, আমি অক্সিজেন যদি কাট অফ করে দেই, কোনো কিছুতে ঢেকে দেই বা অক্সিজেন যদি কমিয়ে দেই, যেমন ভেজা কম্বল, ভেজা বস্তা, ভেজা চাদর, বিভিন্ন আইটেম দিয়ে, ফায়ার রেটেড কম্বল আছে, ব্ল্যাঙ্কেট, যদি আমি ঢেকে দেই, অক্সিজেন পাবে না, আগুন আপনা আপনি নিভে যাবে। খুব সহজ। আগুন ধরাটা যেমন সহজ, আগুন নেভানোটা সহজ যদি আপনি পদ্ধতিগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন। যেমন আছে জ্বালানি। আমি আবার উপরে যাচ্ছি। যেমন আছে জ্বালানি। যদি আমি জ্বালানি যদি আমি সরিয়ে দিই, যে আমি ভাবছি এমন
অনেক সময় গ্রামে দেখছেন, অনেক জায়গায় দেখেছেন যে এক জায়গাতে আগুন লাগছে, ওইখান থেকে ওই তার পাশের ধার্য বস্তুগুলো বা পাশের ভবন বা পাশের বাড়ি বা পাশের বাসা থেকে সব সরিয়ে দিচ্ছে। এক কথায় আমি যেখানে বসে আছি, আমার চেয়ারে আগুন লাগতে আমি পাশের চেয়ারটা সরিয়ে দিলাম, তাহলে কি হবে, যতটুকু আমার চেয়ারটা পুড়ছে ওই পর্যন্ত শেষ, অন্য কোনো চেয়ার আর পুড়বে না। তাহলে যতটুকু ক্ষতি হয়েছে এই পর্যন্ত ক্ষতি হওয়ার পরে আগুনটা আপনা আপনি নিভে যাবে, কেন সে জ্বালানি পাচ্ছে না। এবার আসেন পরিমিত তাপ। আমি যদি তাপ যদি কমিয়ে দিই, আগুনের মধ্যে থেকে আমার তিনটি উপাদান আছে, দাহ্য বস্তু আছে, অক্সিজেন আছে, আমি তাপ যদি কমিয়ে দিই, তাপটা আমি কিভাবে কমাতে পারি, পানি দিয়ে ঠান্ডা করে আমি আগুন নেভাইতে পারি। পানি দিয়ে আপনি তাপটা কমিয়ে দেন, তখন আগুন আপনা আপনি নেভে যাবে। আরেকটি প্রক্রিয়া আছে কি, তা হচ্ছে আপনি বাধা প্রদান করা। তিনটি উপাদানে চলমান আছে বাধা প্রদান করা। আপনি বাধা প্রদান কিভাবে করবেন আগুনে, যেমন গ্রামে দেখছেন অনেক সময় যে আগুনের মাঝে যদি কেউ বালি ছিটিয়ে দেয়, ছাই ছিটিয়ে দেয়, পাথর খোয়া, চিকন চিকন খোয়া যদি ছিটিয়ে দেয়, দেখা যাচ্ছে কি আগুন আপনা আপনি নিভে যায়, কারণ আগুন বাধাগ্রস্ত হয়। ঠিক এক কথায় আপনি এখান থেকে যে কোনো একটা উপাদান সরিয়ে দিলে আগুন আপনা আপনি নিভে যাবে। এটা হচ্ছে অগ্নি নির্বাপন নীতি। আগুন জ্বলতে কয়টি উপাদানের প্রয়োজন হয়? তিনটি উপাদান, একটি রাসায়নিক বিক্রিয়া। আগুন নির্বাপন পদ্ধতিটা খুবই সহজ, আমি আগে বলেছি, যদি আমি ব্যবহারটা সঠিক জানি। অগ্নি প্রজ্বলন নীতি থেকে জানা যায় যে প্রজ্বলনের জন্য পরিমিত তাপ, অক্সিজেন, দাহ্য বস্তু সরবরাহ সহ বিরতিহীন রাসায়নিক বিক্রিয়া অপরিহার্য, এবং যতক্ষণ এগুলো বিদ্যমান থাকবে ততক্ষণ আগুন বা প্রজ্বলন প্রক্রিয়া চলতে থাকবে। এই তিনটি উপাদানের একটি অপারেশন করলে অবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, প্রজ্বলন বাধাগ্রস্ত হবে এবং আগুন নিভে যাবে, প্রজ্বলন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। ইহাই হচ্ছে অগ্নি প্রজ্বলন নীতি, যা আমি আগেই বলেছি। দেখেন যে আসলে সব কিছু বইয়ের ভাষা হয় না, কিছু কিছু জিনিস নিজের প্র্যাকটিক্যাল বা নিজে থেকে যে মানে বাস্তব একটা উদাহরণ চিত্র যা নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন, আমি সেই আলোকে আপনাদের শেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে অগ্নি নির্বাপন নীতি। আগুন নেভানোর পদ্ধতি। আগুন নেভানোর পদ্ধতি মোট কয় প্রকার? 4 প্রকার। আগুন নেভানোর পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। আগুন নির্বাপন নীতি থেকে আমরা জেনেছি আগুন জ্বলার জন্য প্রয়োজনীয় 4টি উপাদানের যে কোনো একটি সরিয়ে দিলেই আগুন নিভে যাবে। এই 4টি উপাদানের একটি উপাদানকে সরানো একটি পদ্ধতি বলা হয়। নিম্নে এই 4টি পদ্ধতির নাম দেওয়া হলো। 1 নাম্বার হচ্ছে স্টারভেশন। 1 নাম্বার কি? স্টারভেশন। এই পদ্ধতিতে যে স্থানে আগুন লেগেছে তার নিকটবর্তী স্থান থেকে সকল দাহ্য বস্তু সরিয়ে ফেলা হয়। যেমন কোনো কাঁচা বাড়ি ঘরে বা বস্তিতে আগুন লেগেছে, পার্শ্ববর্তী ঘর ভেঙে ফেলা হয় যাতে আগুন আর ছড়াতে না পারে। আমি ঠিক আগেই বলেছি, একটু আগে বলেছি যে এটা হচ্ছে কি স্টারভেশন। যখন আপনি পাশ থেকে সরিয়ে দিবেন দাহ্য জ্বালানিগুলা, তখন যতটুকু ক্ষতি হয়েছে, যতটুকু আগুন ধরেছে, এর পরবর্তী আগুন আর ছড়াতে পারবে না। কেন ছড়াতে পারবে না? সে জ্বালানি পাচ্ছে না। সে যদি খাবার না পায় সে বের করতে পারবে না, তখন আপনা আপনি আগুনগুলো নিভে যাবে। 2 নম্বরে আছে কুলিং পদ্ধতি। 2 নম্বরে আছে কি? কুলিং পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত আগুন নেভানোর কাজে পানি ব্যবহার করা হয়। এছাড়াও কার্বন ডাই অক্সাইড বা CO2 একটি ঠান্ডা গ্যাস। তাই আগুন ছোট থাকলে কুলিং পদ্ধতিতে CO2 অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করা যায়। যদি আগুন ছোট থাকে তাহলে CO2 কার্বন ডাই অক্সাইড এই ফায়ার এক্সটিংগুইশারটি ব্যবহার করা যাবে। কারণবশত যদি আগুন বড় হয়ে যায়, যেখানে আপনি ফায়ার এক্সটিংগুইশার দ্বারা কাভার করতে পারবেন না, সেক্ষেত্রে আমার অবশ্যই হোজ ড্রিল বা ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের পানি ব্যবহার করতে হবে। 3 নম্বর আছে হচ্ছে স্মোদারিং। 3 নম্বর আছে কি? স্মোদারিং পদ্ধতি। এই পদ্ধতিতে আগুন যখন ছোট থাকে তখন ভারী কোনো বস্তু বা কাপড় দিয়ে চাপা দিয়ে বা CO2 এবং ফোম টাইপ অগ্নি নির্বাপক যন্ত্র তেলের আগুনে ব্যবহার করলে অক্সিজেন সরে যায় এবং আগুন সহজে নিভে যায়। তাহলে এক কথা আমি বলতে পারি, ঢেকে দেওয়া বা অক্সিজেন কাট অফ করা। আমি শুরুতে বলেছিলাম যে আপনি চাইলে আগুন যে কোনো কম্বল ঢেকে দিবেন কিভাবে, দেখেন আপনার সহজে যেটা করতে পারেন, আপনি চাইলে অক্সিজেন কাট অফ করা যে কিভাবে, যদি আগুন ছোট আকারে থাকে আপনি পায়ের নিচে ফেলে পা দিয়ে যদি একটু ঘোরানি দেন, দেখা যাচ্ছে আগুনটা নিভে যাবে। যদি দেখেন তার সাথে আগুন বড় হয়েছে, আপনি হাতের কাছে কি পাবেন? ভেজা কম্বল, মোটা কাঁথা, মোটা বালি মানে তোশক বা মোটা চাদর, মোটা ফ্যাব্রিক্স চেষ্টা করবেন। এটা দিয়ে যদি ঢেকে দেওয়ার পরে আগুন যদি নিভে যায় তাহলে তো ভালো। আপনার হাতের কাছে কি পাবেন? যদি গার্মেন্টস ফ্যাক্টরি শিল্প কারখানা হয়, ফায়ার ব্ল্যাঙ্কেট পাবেন।
আপনি চাইলে ব্ল্যাঙ্কেট দিয়ে যখন ঢেকে দিবেন সহজে আগুন নিভে যাবে। যদি দেখেন সেটা তো কাজ হচ্ছে না, আপনার ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার, যেটা এক ধরনের ফেনা। ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশারটা কি আমি বলে দিচ্ছি। ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে এক ধরনের ফায়ার এক্সটিংগুইশার। এটা হচ্ছে ফেনার সৃষ্টি হয়। আমি আরো সহজভাবে বলতে যাই, যখন আমরা শেভ হই কোনো সেলুনে গেলে ফোম টাইপ যে ফোম আমরা ইউজ করি ঠিক এমন। এটা লাগানোর উদ্দেশ্য কি, যে ওটা ব্যবহার করার পরে কোনো অক্সিজেন থাকে না ওই জায়গাতে, কোনো বাতাস থাকে না, তখন আপনা আপনি নরম হয়। অক্সিজেন না পাওয়ার কারণে মানে দাড়িগুলো নরম হয়, আমরা নিভাইতে মানে কাটতে সুবিধা হয়। ঠিক আগুনের ক্ষেত্রে একই রকম। তেলের আগুনে যদি আপনি পানি ব্যবহার করেন, তেলের আগুনে কখনোই পানি ব্যবহার করা যাবে না। কেননা তেলে যখন পানি ব্যবহার করবেন, আপনার পুরা ফ্লোর বা আপনার যতটুকু জায়গায় তেল আছে তার চেয়ে বেশি জায়গাটা সরাই যাবে। অতএব যদি আমি ফোমটা ব্যবহার করি, যখন পরিপূর্ণ অগ্নিকাণ্ড স্থানে ফোমটা যদি পৌঁছাতে পারে, আগুন আপনা আপনি নিভে যাবে। তাহলে আমরা এক কথা বলতে পারি, কোনো কিছুতে চাপা দিলে বা ঢাকা দেওয়া আগুন পদ্ধতিতে আগুন নেভানো হচ্ছে স্মোদারিং পদ্ধতি। 4 নম্বর হচ্ছে পয়জনিং দ্য ফ্লেম। এই পদ্ধতি হচ্ছে সাধারণত ডাই কেমিক্যাল পাউডার বা ডিসিপি অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নির্বাপন করা। আপনি ড্রাই কেমিক্যাল পাউডার অথবা ডিসিপি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভাইতে পারেন। যদি আপনার বাসা বাড়িতে হয়, গ্রামে হয়, বা যেখানে আপনার এই ফায়ার এক্সটিংগুইশারগুলো পাবেন না, দুর্ভাগ্যবশত আগুন লেগেছে, ওইখানে আগুনটা তো নিভাইতে হবে আমার। সেক্ষেত্রে আমি কি করতে পারি, উপস্থিতভাবে বা উপস্থিত বুদ্ধি আমি কাজে লাগিয়ে আমি চাইলে বালি, ছোট 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 পাথর, ছোট ছোট খোয়া আমি নিক্ষেপ করে আগুনটা সহজে নিভাইতে পারি। এই হচ্ছে 4 প্রকার। তাহলে আগুন নিভানোর পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার: স্টারভেশন, কুলিং, স্মোদারিং, পয়জনিং দ্য ফ্লেম। এবার আমরা আসি ধার্য বস্তুর শ্রেণী বিন্যাস। সকল ধার্য বস্তু একই তাপমাত্রা জ্বলে না। কোনো কোনো ধার্য বস্তু আগুনের স্ফুলিঙ্গ পেলেই জ্বলে ওঠে, যেমন থিনার। আবার কোনো কোনো আগুন জ্বলার জন্য প্রচুর তাপমাত্রা দরকার হয়, যেমন মোটা কাঠের গুঁড়ি, মোটা কাপড়, কয়লা। গ্রাম অঞ্চলে দেখা যায় কাঠের চুলার রান্না করার সময় আগুন জ্বালানোর জন্য প্রথমে খড়কুটা বা শুকনো পাতা, কখনো কেরোসিন তেল ব্যবহার করা হয়। কারণ খড়কুটা বা কেরোসিন তেল ইত্যাদি জ্বলার জন্য সামান্য তাপমাত্রার প্রয়োজন হয়। তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে গিয়ে পরে কাঠে আগুন ধরে। কোন কোন ধার্য বস্তু কতটুকু তাপমাত্রা জ্বলে এর উপর ভিত্তি করে ধার্য বস্তুকে সাধারণত 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা এতক্ষণ জানলাম কি আগুনের প্রকারভেদ, আগুন নিভানোর পদ্ধতি। ধার্য বস্তু আগুনের 3টি উপাদানের মধ্যে ধার্য বস্তু বা জ্বালানি একটি উপাদান, যা ছাড়া আগুন কখনোই জ্বলবে না। যদি জ্বালানি না পায় আগুন কখনোই জ্বলা সম্ভব না। অতএব এই ক্ষেত্রে আমাদের জ্বালানি সম্পর্কে বা ধার্য বস্তু সম্পর্কে অবশ্যই জানতে হবে বেশি বেশি। তাহলে আমরা এক কথা বলতে পারি ধার্য বস্তুকে 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যেমন টিন্ডার ফুয়েল, 1 নম্বর হচ্ছে টিন্ডার ফুয়েল, 2 নম্বর হচ্ছে কিন্ডলিং ফুয়েল, 3 নম্বর হচ্ছে বাল্ক ফুয়েল। 1 নম্বর টিন্ডার ফুয়েলটা কি? যা অল্প তাপমাত্রায় জ্বলে, যা অল্প তাপমাত্রায় জ্বলে। এ সকল জ্বালানি জ্বলার জন্য সামান্য তাপমাত্রার প্রয়োজন হয়। এগুলো সাধারণত 0 ফারেনহাইট থেকে 73 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা জ্বলে। তাহলে আমরা এক কথা বলতে পারি কি 0 ডিগ্রি ফারেনহাইট থেকে 73 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় জ্বলে। এটা হচ্ছে টিন্ডার ফুয়েল। উদাহরণস্বরূপ বলতে গেলে এর মধ্যে কি কি আছে, যেমন থিনার, অকটেন, ডিজেল, পেট্রোল, কেরোসিন, টারফেন, রং, বার্নেজ, গ্যাসোলিন, তুলা, আঁশ ইত্যাদি। 2 নম্বর আছে কি কিন্ডলিং ফুয়েল বা মধ্যম, এক কথায় মধ্যম তাপমাত্রা জ্বালানি। এ সকল জ্বালানি জ্বলার জন্য মধ্যম মাত্রার তাপমাত্রা প্রয়োজন হয়। এগুলো সাধারণত 73 ডিগ্রি ফারেনহাইট থেকে 150 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা জ্বলে। তাহলে আমরা এক কথা বলতে পারি কি মধ্যম তাপমাত্রাটা কেমন? 73 ডিগ্রি ফারেনহাইট থেকে 150 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় জ্বলে। এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে খড়, কুঠা, কাঠি, শুকনো পাতা, পাতলা কাগজ, পাতলা কাপড়, পাতলা কার্টুন ইত্যাদি। বাল্ক ফুয়েল, 3 নম্বর আছে কি বাল্ক ফুয়েল।
বা অধিক তাপমাত্রা জ্বালানি, বাল্ব ফুলটা কি অধিক তাপমাত্রা, এই সকল জ্বালানি জ্বলার জন্য অধিক তাপমাত্রার প্রয়োজন হয়। এগুলো সাধারণত 150 ডিগ্রি ফারেনহাইট থেকে বা এর অধিক তাপমাত্রা জ্বলে, মানে সর্বনিম্ন যেটা অধিক তাপমাত্রা জ্বালানি সেটা কি 150 ডিগ্রি ফারেনহাইট থেকে তার অধিক তাপমাত্রা জ্বলে, যেমন 450 হতে পারে, 500 হতে পারে, 151 হতে পারে, এমনটা। উদাহরণস্বরূপ বলতে গেলে আপনার এর মধ্যে কি অন্তর্ভুক্ত আছে, যেমন কাঠ, বাঁশ, মোটা কাপড়, মোটা কার্টুন, কয়লা ইত্যাদি। আমরা পরবর্তী সেশনে যাচ্ছি, আগুনের শ্রেণীবিন্যাস। আগুনের শ্রেণীবিন্যাস, যদিও আগুন, আমি আগেই বলেছি আগুন দেখতে একই রকম হয়, কিন্তু আসলে তা না। যদিও সকল আগুন দেখতে একই রকম, তথাপি দাহ্য বস্তুর ধরন, নির্গত ধোঁয়া, বিষাক্ততা, বিস্তারের দক্ষতা, আগুনের অবশিষ্ট উপাদান ইত্যাদির উপর ভিত্তি করে আগুনের প্রকারভেদ রয়েছে। যেমন কোনো আগুন জ্বলার পর ছাই থাকে, আবার কোনো আগুন জ্বললে কোনো ছাই থাকে না। কোনো আগুন জ্বললে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। সাধারণ অগ্নি নির্বাপনী যন্ত্র বা মাধ্যম দ্বারা আগুন নেভানো সম্ভব নয়। দাহ্য বস্তুর উপর ভিত্তি করে আগুনকে প্রধানত 4 ভাগে বিভক্ত করা হয়েছে। দাহ্য বস্তুর উপর বিভক্ত করে আগুনকে প্রধানত 4 ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন সলিড ফায়ার বা কঠিন পদার্থের আগুন। সলিড ফায়ার বা কঠিন পদার্থের আগুন, অনেকে বলে আবার এ ক্লাস ফায়ার। এ ক্লাস ফায়ার, আপনি যেদিকে যান সলিড ফায়ার বলতে পারেন, কঠিন পদার্থের আগুন পড়েন, এ ক্লাস ফায়ার বলতে পারেন, কোয়াচেনের আগুন বলতে পারেন। এর মধ্যে আছে কি কাঠ, বাঁশ, কাপড়, কয়লা, প্লাস্টিক, কাগজ, পাতলা কাপড়, পাতলা কার্টুন, এক কথা পুড়ে গেলে যে আগুনের ছাই পাওয়া যাবে, অবশিষ্ট হিসাবে যে আগুনের ছাই পাওয়া যাবে, এটাই হচ্ছে সলিড ফায়ার বা কঠিন পদার্থের আগুন বা এ শ্রেণীর আগুন বা ক শ্রেণীর আগুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি লিকুইড ফায়ার। লিকুইড ফায়ার বা তরল পদার্থের আগুন, সংক্ষিপ্ত আকারে বলতে গেলে বি বা খ শ্রেণীর আগুন। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে থিনার, অকটেন, ডিজেল, পেট্রোল, কেরোসিন, তারপেন, রং, বার্নেস ইত্যাদি। 3 নম্বরে যদি আমরা যাই, তৃতীয় নম্বর আগুনটা হচ্ছে কি গ্যাস ফায়ার, অর্থাৎ গ্যাসীয় পদার্থের আগুন। গ্যাসীয় পদার্থের আগুন আপনি সংক্ষিপ্তভাবে বলতে গেলে সি ক্লাস ফায়ার অথবা গ চেনের আগুন। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে মিথেন, ইথেন, প্রোপেন, হাইড্রোজেন, এসিটিলিন, যেমন এলপি গ্যাস, সিএনজি গ্যাস, জ্বালানি গ্যাস, যত ধরনের গ্যাস আছে এই গ্যাসীয় পদার্থের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এটা হচ্ছে কি গ্যাস ফায়ার। 4 নাম্বার আছে কি মেটাল ফায়ার। মেটাল ফায়ার বা ধাতব পদার্থের আগুন। মেটাল ফায়ার বা ধাতব পদার্থের আগুন সহজে আপনি ডি বা ঘ শ্রেণীর আগুন বলতে পারেন। উদাহরণস্বরূপ অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম, জিরকোনিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি শ্রেণীর আগুন। যদিও বিভিন্ন সময়ে বিদ্যুতের আগুনকে আলাদা শ্রেণীতে বিভক্ত করা হয়, কিন্তু বিদ্যুতের আগুন, মানে এক কথায় বিদ্যুৎ হচ্ছে কি সোর্স অফ ফায়ার। আসলে বিদ্যুতের কোনো আগুন না, এটা হচ্ছে সোর্স অফ ফায়ার, আগুন লাগার একটি মাধ্যম। যেমন আপনি ধরতে পারেন আপনার বাসা বাড়িতে সিলিংয়ে আগুন লাগছে, সিলিংয়ে বিদ্যুতের আগুন লাগছে, বিদ্যুৎ কি হবে, উনি স্পার্কের সৃষ্টি হবে। বিদ্যুৎ কি করতে পারে, স্পার্কের সৃষ্টি হবে। নিচে যদি আপনার সিলিংয়ে আগুন লাগে, নিচে কোন পদার্থটা আছে, এক কথায় যদিও বইতে আপনি পাবেন, অনেক রকম শিখাবে, কিন্তু স্বাভাবিকভাবে এটা ঠিক এমনই যে সিলিংয়ে আপনার আগুন লাগছে, প্রথমে কি করবে, স্পার্ক করবে। স্পার্ক করতে পারে, যেমন বিদ্যুতের কেবলগুলো সাধারণত আমাদের ঘরের বা বিল্ডিং এর যে কোনো পাশে থাকে, দেওয়ালে বা ওয়ালের পাশে থাকে অথবা সিলিং এ থাকে। যদি স্পার্ক করে তার নিচে কোন পদার্থটা আছে, হতে পারে সেটা কঠিন পদার্থ, যেমন শুকনো কাপড় থাকতে পারে, হতে পারে কোনো গ্যাসের বোতল থাকতে পারে, সিলিন্ডার থাকতে পারে, হতে পারে কোনো লোহা এমন। এক কথায় মানে নিচে যে অংশটা আছে স্পার্ক করার পরে সে কোন আগুনটা লাগলো, কোন পদার্থে বা কোন জ্বালানিতে আগুনটা লাগলো, তখন ইলেকট্রিক্যাল আগুনটা সেই আগুনে পরিণত হবে। তাহলে আমরা এক কথা বলতে পারি ইলেকট্রিক্যাল আগুন কোনো আগুন না, এটা হচ্ছে কি সোর্স অফ ফায়ার। আশা করি আমি যতটুকু বলেছি আপনারা মনোযোগ সহকারে এতটুকু জানবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী সেশনে আরো ভালো করে আপনাদের বুঝিয়ে দেব। যদি কোনো আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ।